law is a science. শুধুমাত্র কথার কথা নয়, আমি ওকে কোটেশন করছি না, ইংরেজিটার মধ্যে যাচ্ছি না, বাংলা যেটা বুঝেছি তা বলছি। বলছি ল ইজ এ সায়েন্স, নট মিয়ারলি অ্যাজ এ জার্গন, বাট ইন টুয়েস্ট অফ দি টার্ম ল ইজ এ সায়েন্স। সায়েন্স মানে হচ্ছে লজিক, অ্যান্টি লজিক, দেন দি রেজলিউশন। সেইভাবে আমাদের এগোতে হবে। আমার বিশ্বাস আমার বন্ধুরা করবেন। অনেক অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটার একটা সামাজিক অবক্ষয়ের লক্ষণ। মানুষকে বিপদে ফেলবার জন্য মিথ্যা অভিযোগ, মিথ্যা মামলা করা, এটা আমাদের দেশে পশ্চিমবঙ্গে সাম্প্রতিক লক্ষ্য করা যাচ্ছে। এখন যখন পাল্টা এই মিথ্যা মামলার বিরুদ্ধে কেউ আইনি ব্যবস্থা যদি নেন, অনেকেই নেন না, ভাবেন কিভাবে ঝগড়া করে, তবে হয়তো যারা এই মিথ্যা মামলা করছেন তারা একটু সমঝে যাবেন যে মিথ্যা বলে পার পাওয়া যায় না। আবারও বলি, দেখবেন যখন সমাজনীতি এবং রাজনীতিতে অন্ধত্ব এসে যায়, যুক্তিহীনতা এসে যায়, তর্কবিহীনতা আসে, তখন এইরকম জিনিস করতে হয় যে কিভাবে আমি একটা লোককে অপদস্থ করবো। এই অপদস্থ করার মধ্য দিয়ে যারা ভাবছেন যে আমরা খুব এগিয়ে গেলাম, তা নয়। এটা সমাজের ক্ষতি করে। বরং সমাজকে যদি আমাদের বড় করতে হয়, তাহলে আমাদের বিতর্কের সুযোগটা বাড়াতে হবে। আমি যদি আপনার বিরুদ্ধে কিছু বলি, আপনি পাল্টা বলুন, কিন্তু কিছু বললেও সেটা পাল্টা জবাব নেই, তখন আমি একটা অন্যরকম খারাপ কিছু দিয়ে তাকে বিপর্যস্ত করলাম। এটা একটা অসুস্থ প্রবণতা। to be a good lawyer, who can be a good lawyer? রাজবাড়ি ঘোষ সওয়াল করছেন কোর্টে, ব্রিটিশ জাজ। তা ব্রিটিশ জাজেরা কোর্টে বসে তখন সিগার খেতেন। স্যার রাসবিহারী ঘোষ তিনি সওয়াল করার সময় তার গেলাসে আমাদের যখন জল থাকে তখন তিনি হুইস্কি রাখতেন। একদিন সওয়াল হচ্ছে, যেহেতু বিচারপতি খুব কোনোরকমভাবেই রাসবিহারী ঘোষকে সামাল দিতে পারছেন না, তো বিচারপতি বললেন, মিস্টার ঘোষ, দিস ইজ ভেরি আনফেয়ার দ্যাট ইউ আর টেকিং ড্রিঙ্কস ইন কোর্ট। তো স্যার রাসবিহারী ঘোষ বললেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, বাট দিস ইজ মোর সারপ্রাইজিং দ্যাট এ জাজ ইজ টেকিং সিগার ইন কোর্ট। জজ ডিফেন্সিভে চলে গেলেন এবং বলছেন, ইয়েস, লেট মাই সিগার গোজ আউট, বলে ছুঁড়ে ফেলে দিলেন। স্যার রাসবিহারী বললেন, ইয়েস, লেট মাই ড্রিঙ্কস গো ইন, বলে তিনি পুরো ড্রিঙ্কসটা নিয়ে নিলেন। এটা কেন বললাম? উইট। একজন লয়ারের সবচেয়ে বড় গুণ হচ্ছে তার উইট। এই রাসবিহারী ঘোষ বিলেতে গেছেন, অপেরাতে যাবেন তিনি দেখতে, টিকিট কাটার জন্য আপনারা দেখেছেন টিকিট কাউন্টারে উইন্ডো থাকে। তিনি হাত বাড়িয়ে টিকিট চেয়েছেন, যে টিকিট কাউন্টারে ছিল সে বলছে, ও ইউ আর ব্ল্যাক, we don't allow any black to enter into this opera house. ভীষণ অপমানিত হলেন। স্যার রাসবিহারী ঘোষ পরের দিন এসে ওদের বললেন যে, হোয়াট ইজ ইউর অকুপেন্সি, অর্থাৎ হলটা তোমাদের কতজন লোক আসে অর্ডিনারিলি? ওরা বললো, অর্ডিনারি 30-40% অকুপেন্সি, মানে 60% সিট খালি থাকে। স্যার রাসবিহারী ঘোষ বললেন, উড ইউ সেল অল দ্য টিকিটস টু এ ব্ল্যাক? ব্রিটিশরা তো ব্যবসায়ী, বেনিয়া, আমাদের গুজ্জুদের মতো, গুজরাটিদের মতো। তখন তারা গেছে, নো প্রবলেম, ইফ ইউ লাইক ইউ ক্যান পারচেজ, ইউ ক্যান বুক দ্য এন্টায়ার হল। He will say, yes, I would book the entire hall on a condition that he will display in board that the hall is booked by a black but free for all. পরের দিন দেখা গেল যে হল ভর্তি
সাধারণত 30 থেকে 40% থাকে, সেখানে হল ভর্তি সব হোয়াইট ম্যান। তখন স্যার রাজবিহারী বলছিলেন, ইউ পিপল ডোন্ট হেট এ ব্ল্যাক ম্যানস মানি, the black man has the money and respect as well. এই যে আত্মসম্মান বোধ এবং কখন কি তাৎক্ষণিক উত্তর দিতে হবে, এই দুটো বৃহত্তর ঘটনা স্যার রাসবিহারী ঘোষের ছিল, যেটা আইনজীবী হিসেবে আমি মনে করি প্রাথমিক গুণ। চিত্তরঞ্জন দাস, এ নিয়ে অবশ্য ঘটনাক্রমে একদিন একটি সভায় আমার সঙ্গে সিদ্ধার্থ শঙ্করের একটি বিতর্ক হয়েছিল, সেটা ভিন্ন প্রসঙ্গ, মনে পড়ে গেল বললাম। চিত্তরঞ্জন দাস তিনি কোর্টে সওয়াল করছেন অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, সেই মুরারি পুকুর বোমা মামলায়। বিখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাস, স্বাধীনতা আন্দোলন করছেন, স্বরাজ্য পার্টির নেতা। তো জজ বলছেন, মিস্টার দাস, ইউ আর আর্গুইং ফর অল হু আর অ্যাকিউজড অফ সেডিশন, they are all anti-national. That বলছেন, yes, you are right. If they are anti-national, I am too. I am also then anti-national. যা চুপ করে দেবেন। এবং সওয়াল হওয়ার পর আপনারা জানেন অরবিন্দ ঘোষ সহ মুক্তি পেয়েছিলেন, বা বারিন ঘোষ কয়েকজন তাদের সাজা হয়েছিল। এই দুটি ঘটনা আমাদের দেশে, আমি বললাম। আরেকটি বৃহত্তর ঘটনা শুধু আইনজীবীদের ভূমিকা নিয়ে বলবো, তার নাম হচ্ছে স্যার ক্ল্যারেন্স ড্যারো। আমি প্রত্যেক আইনজীবী বন্ধুকে বলি, আপনাদেরও বলছি, সুযোগ হলে, হয়তো বইটা একটু দামি, এই বইটা কিনবেন এবং পড়বেন। বইটা হচ্ছে ক্ল্যারেন্স ড্যারো ফর দি ডিফেন্স। এবং এই বইটা আমাকে সবেমাত্র আমার সঙ্গে জুনিয়র হিসেবে যুক্ত হয়েছেন লোরেটো এবং সেন্ট জেভিয়ার্সের ছাত্রী। আমি একটা মামলা সওয়াল করছিলাম হাইকোর্টে, আমার বিরুদ্ধে ছিলেন অজিত পাজামশাই। অজিত পাজামশাই ছিলেন ইন্টারন্যাশনাল যে হোটেল হিন্দুস্তান তাদের হয়ে, আর আমি সওয়াল করছিলাম ওয়ার্কারদের হয়ে। সে দীর্ঘ লড়াই, অনেকে যারা দেখেছেন। তো সেটার পর আমাকে দেখি আমার ওই দুই জুনিয়র এই বইটা এসে গিফট দিলেন, যে স্যার বইটা পড়ুন। স্যার ক্ল্যারেন্স ড্যারো তিনি একজন বিখ্যাত আইনজীবী ছিলেন, নোন অ্যাজ নো ম্যানস লয়ার বা পুয়ার ম্যানস লয়ার। তিনি পরে স্যার হিসেবে তাকে উপাধি দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে স্যার উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যাখ্যান করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষিতে, সেটা ভিন্ন প্রসঙ্গ আসবো। তো তিনি ওয়ার্কারদের হয়ে মামলা করতেন, এবং সবাই জানে যত যেখানে ওয়ার্কারের মামলা ড্যারো আছে। একজন স্কুলের শিক্ষক, তিনি ছাত্রদের পড়াচ্ছিলেন যে মানুষের জন্ম কীভাবে বাইবেলে লেখা আছে, বাইবেলের গল্প তিনি বলছিলেন। তিনি বায়োলজি শিক্ষক ছিলেন। তা তিনি হঠাৎ দেখতে পেলেন অরিজিন অফ স্পেসিস বইটা বেরিয়েছে চার্লস ডারউইনের। তিনি সেটা পড়ে মুগ্ধ হয়ে গেলেন, এবং তিনি দেখলেন, আরে মানুষের জন্মের পেছনে তো একটা ধারাবাহিক জৈব বিজ্ঞান কাজ করে। ধীরে ধীরে এককোষী, দ্বিকোষী, বহুকোষী হতে হতে মানুষ ক্রমান্বয়ে রূপান্তরিত হতে হতে মানুষ হয়েছে। মানুষও একটা র্যাশনাল অ্যানিমাল। তিনি যখন এইটা পড়লেন, তিনি ক্লাসে এসে ছেলেদের বললেন, ওহে শোনো, আমি তোমাদের এতদিন যা শিখিয়েছি সব ভুল। বাইবেলে যা লেখা আছে সব গল্প কথা, এটা ঘটনা নয়। কারো পাঁজর ভেঙে কেউ জন্মায়নি, কেউ আপেল খেয়ে জন্মায়নি। দিস আর অল মিথোলজিক্যাল স্টোরিজ। আসলে মানুষের জন্মের কারণ বৃত্তান্তটা কি বলে তিনি ছেলেদের পড়াতে শুরু করলেন অরিজিন অফ স্পেসিস। একটা ঐতিহাসিক ঘটনা, একটাও কিন্তু আমার বানানো গল্প নয়, আপনারা চাইলে পড়ে নেবেন। তা ছেলেরা বাড়ি থেকে বলতে শুরু করলো বাপ মাকে, যে কি তোমরা বাইবেল করো, এসব গপ্প কথা। কেউ রেগে যাবেন না, এখন যেমন আমাদের গপ্প কথা, কথায় কথায় ধর্মগ্রন্থের কথা বলা হয়। আমাদের স্কুলে মাস্টারমশাই শিখিয়েছেন। তিনি বলছেন অরিজিন অফ স্পিসিস পড়ে যে মানুষের জন্মের পেছনে একটা ধারাবাহিক বিবর্তনের ইতিহাস আছে, এখানে ভগবানের কোনো হাত নেই। অভিভাবকরা তো বিভ্রান্ত হয়ে পড়লেন। তারা স্কুল কমিটি, আপনারা জানেন যে একসময় ইংল্যান্ড আমেরিকায় সমস্ত স্কুল চালাতেন চার্চ। আমাদের এখানে এখন বহু স্কুল চালায় আরএসএস।
সে চার্চের কাছে গেল, তারা ওকে ছাঁটাই করে দিল। উনি ছাঁটাই হতে ছাড়বার পাত্র নন, কারণ উনি তো অরিজিনাল স্পেসিস পড়েছেন, উনি জানে এটাই হচ্ছে বিজ্ঞান, এটাই কারণ। তিনি ড্যারোর কাছে গেলেন, ছাঁটাই হয়েছে, ড্যারো মামলা করলেন। মামলা করে তিনি পোপকে সাক্ষী হিসেবে ডাকলেন। কোর্টকে বললেন, পোপকে ডাকো, পোপ এসে প্রমাণ করুন বাইবেলে সব ঠিক আছে। পোপকে তিনি কোর্টে হাজির করালেন, হাজির করে বললেন, আপনি বাইবেল ছুঁয়ে শপথ নিন। পোপ বাইবেল ছুঁয়ে শপথ নিয়েছেন। পোপ ধর্মগুরু কিন্তু তিনি একের পর এক ক্রস এক্সামিন করতে শুরু করলেন এবং অরিজিনাল স্পেসিস দিয়ে তার যুক্তিগুলো তিনি হাজির করতে শুরু করলেন। বেশ কয়েকদিন ক্রস এক্সামিনেশন করার পর পোপ ভেঙে পড়লেন, জবাব দিতে পারছেন না। যুক্তি আর বিজ্ঞানের কাছে তো কল্পখানি থেকে না, সম্পর্ক নেই। সেই শিক্ষককে পুনরায় পুনর্বহাল করতে হলো চার্চকে। লড়াই করলেন কে? ক্ল্যারেন্স ড্যারো। সে পেশায় অত্যন্ত স্বাধীন, সে কারো অনুগত ভৃত্য নয়। তাকে মাথা উঁচু করে বলতে হবে এবং নিজের যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালনে দৃঢ় থাকতে হবে, কাউকে অসম্মান না করে। কিন্তু যথাযথ জবাবটাও তাকে দিতে হবে। যদি এটা দিতে না পারা যায়, তবে সে গুড লয়ার হতে পারে না। প্রসঙ্গত আমার জীবনে একটা ছোট্ট ঘটনা বলি, কেউ এটাকে আত্মপ্রচার হিসেবে নেবেন না, প্রসঙ্গতে এসে যায়। তখন আমি সবে প্রফেশনে ঢুকেছি, সবাই আমাকে জানে যে স্লোগান শাউটিং করা ছেলে, কমিউনিস্ট পার্টি করে, পথে ঘাটে সবাই চেনে। কেন আমি তো, যারা সবাই চেনে মানে অর্থাৎ ওই অঞ্চলের বহু লোকজন জানেন। তো একদিন সকালবেলা বেহালা থেকে একজন শ্রমিক নেতা আমার কাছে দু চারজনকে পাঠিয়ে দিলেন যে শ্রীদুর্গা মিষ্টান্ন ভাণ্ডার বলে একটা বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডার বেহালায় ছিল, তাদের কর্মচারীদের হাইকোর্টের অর্ডারে ঘর থেকে বার করে দেওয়া হয়েছে। আর সেই কর্মচারীগুলো হয়তো সারা রাত্রির বাইরে ছিল, সকালবেলা আমার কাছে এসছে। স্বভাবতই বুঝতে পারছেন যে খুবই উত্তপ্ত হয়ে গিয়েছিলাম। তো পরের দিন সে কোর্টে গিয়ে ওই যে কথা আছে না, যে যেখানে জ্ঞানী লোক যেতে ভয় পায় সেখানে মূর্খরা ঝাঁপিয়ে পড়ে, আমার সেই অবস্থা হয়েছিল। যে বিচারপতির ঘরে মামলা, তিনি পরিচিত ছিলেন বেশ রুক্ষ বিচারপতি হিসেবে, এবং আমি জানতাম না আজ উল্টো পক্ষে ছিলেন মালিকের হয়ে শঙ্কর দাস ব্যানার্জি। সেটা আমি জানতাম, নাম শুনেছি শঙ্কর দাস ব্যানার্জি, তাকে দেখি। তো আমি আদালতে সকালবেলা গিয়েই সে কোর্টে মেনশন করলাম। আমি আবার বলি, মূর্খের যা হয়। আমি কোর্টে বলি, তুমি গরিব লোকদের ঘর থেকে বার করে দিয়েছিলে, কী ধরনের আদেশ? খুব মেজাজ নিয়ে বলছিলাম। জজ সাহেব ভীষণ খেপে গিয়ে বললেন যে দিস ইজ নট এ প্লেস ফর স্ট্রিট কর্নার মিটিং। আমি যাই বলে আদার সাইড, তখন জানি না যে শঙ্কর দাস বাড়ি দিয়ে বসে আছেন। তো কী বলবো, দেয়ালে পিঠ থেকে গেছে। আমি বললাম, দিস ইজ নট এ কোর্ট ওয়ার জাস্টিস ওয়াজ ডান টু দি পুয়ার ওয়ার্কার্স। ইফ নো জাস্টিস ইজ ডান, আই শ্যাল গো অন শাউটিং। তো যাই হোক, জজ সাহেব কি ভাবলেন, অর্ডার ফর্ডার দিয়ে বললেন, না ওদের ঘরে ফেরত দিয়ে দাও। বললাম, গরিব লোকগুলো সেখানে কাজ করে, তার সার্ভিস কন্ডিশনের পার্ট হিসেবে সেখানে তার থাকার, তাকে তুমি বার করে দিলে, যেহেতু মালিক এসে বললো যে আমার এদের পছন্দ নয়। বিচারপতি যাকে বুঝতে পারলেন, ভালো লাগলো, তিনি ওদের ফিরিয়ে দিলেন। তারপর আমাকে ডেকে পাঠালেন ওর অর্ডারলি দিয়ে। যারা তখন ছিলেন সেখানে বললেন, যাও হয়ে গেল তোমার। আমি বলেছিলাম, কী হবে, আমি এখনও টিউশন করি, 4টে বেশি টিউশন করবো, আমার পেট চলে যাবে। কিন্তু সারপ্রাইজিংলি, এটা আমি সব জায়গায় বলি, সে বিচারপতি আমাকে ডাকলেন, দেখে নাম কি, কদিন প্র্যাকটিস করছো? বললেন, এইরকম মাথা উঁচু করে কাজ করবে। অবাক কাণ্ড, যে এই বিচারপতিকে সবাই বলতো রুক্ষ, অসভ্য, এইরকম মাথা উঁচু করে কাজ করবে,
অপরদিকে কে আছে, কে বিচারপতি, তা দেখে ভয় পাবে না। আমি বলছি যে এ ধরনের অভিজ্ঞতা হয়। আমি একজন পেশায় আইনজীবী। আমার আইনজীবী বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনি আইনজীবী, আপনি কারো নিযুক্ত কর্মী নন। প্রতি ভাষায় বলতে গেলে প্রতি শব্দে লয়ার ইজ নট সাবঅর্ডিনেট টু এনিবডি। লয়ার সবসময় ইন্ডিপেন্ডেন্ট এবং তাকে মাথা উঁচু করে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে। তবেই সেই লয়ার নিজের মক্কেলের সুবিধা করতে পারবে, সমাজের সুবিধা করতে পারবে এবং তার সম্মান বাড়বে।